আচ্ছা, আমরা তাহলে শুরু করে দেই। তোমাদের একটা বিষয় যে গত ক্লাসে যে অঙ্কগুলো করানো হয়েছে সেখানে কি একটা বিষয় ছিল যে আমাদের দুইটা সূত্র, একটা হচ্ছে জেড ইকুয়াল এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট এন। ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে জেড ইকুয়াল এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট এন। এখানে একটা জিনিস অ্যাড হবে, এই জিনিসটা কি, এন ক্যাপিটাল এন মাইনাস স্মল এন ক্যাপিটাল এন মাইনাস ওয়ান। আচ্ছা, এটা কোন 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 ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এই স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন এটার অনুপাতটা দেখছিলাম। যদি অনুপাত যদি লেস দেন 0.1 হয়, যদি 0.1 এর কোনো কারণে ছোট হয়, তাহলে সেটা আমরা কোন সূত্র দিয়ে করেছিলাম? যদি 0.1 এর ছোট হয় তাহলে আমরা এই সূত্র দিয়ে করেছিলাম। আর একটা হচ্ছে স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন যদি গ্রেটার দেন 0.1 হয় তাহলে আমরা এই সূত্র দিয়ে করেছিলাম। ঠিক আছে, এটা একটা ফাইন্ডিংস ছিল। যদি 0.1 এর ছোট হয় আমরা এটা অনুপাতটা বের করে দেখব, তাহলে এই সূত্র। আর স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন যদি 0.1 এর বড় হয় তাহলে এই সূত্র। আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে পুনঃস্থাপন করে না করে। এটা যদিও আমরা অঙ্ক করি নাই, একটু আমি বলে দিই, আমি এই ধরনের অঙ্ক এখন করাবো না, আমি আজকে সরাসরি হচ্ছে অনুপাতের অঙ্ক বা ভেদাঙ্কের অঙ্কে চলে যাব। তো এখানে একটা বিষয়, যদি পুনঃস্থাপন করে না করে এই কথাটার উল্লেখ থাকে, ধরো পুনঃস্থাপন না করে বলা আছে, তাহলে এই সূত্র। আর যদি পুনঃস্থাপন করে বলা থাকে তাহলে এই সূত্র। সব অঙ্কে কিন্তু এরকম এই পুনঃস্থাপন করে না করে উল্লেখ থাকে না। তাহলে যেসব জায়গায় উল্লেখ থাকবে তাহলে সেই সব জায়গায় কি তোমার খেয়াল রাখতে হবে, পুনঃস্থাপন যদি করে উল্লেখ থাকে তাহলে এই সূত্র হবে, আর পুনঃস্থাপন না করে যদি হয় তাহলে এই জিনিসটা অ্যাড হবে নতুন করে। বা এইভাবে মনে রাখতে পারো যে আমরা যখন হচ্ছে নমুনা কোনো সমগ্র থেকে যখন নমুনা নিয়ে একটা অঙ্ক করেছিলাম, পুনঃস্থাপন করে তুলনায় কিন্তু পুনঃস্থাপন না করে কিন্তু আমাদের এখানে কি নমুনা বিন্দু সংখ্যা কম হয়েছে। তাহলে কোনো একটা জিনিস দিয়ে ভাগ করলে কিন্তু কি হয়, নমুনা বিন্দুর সংখ্যা কম হয়। তো এখানেও তাই, দেখো এই জিনিসটা কম যেহেতু এখানে রুট ওভার ক্যাপিটাল এন মাইনাস স্মল এন ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, এটা দ্বারা ভাগ করলে কি হয়, এই জিনিসটা এটার তুলনায় ছোট হবে। যেহেতু পুনঃস্থাপন করে তুলনায় পুনঃস্থাপন না করে ছোট, তাহলে ভাগ দিলে কি হয়, ছোটই হয়। তাহলে এই জিনিসটা কি আমাদের এক্সট্রা এখানে আমরা ভাগ করতেছি, এটা কিন্তু ভাগ আকারে আছে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ভেদাঙ্কের অঙ্কে চলে যাব। কিভাবে আমরা ভেদাঙ্ক একটা আলাদা চ্যাপ্টারই করব। তাও এই ধরনের চ্যাপ্টারে যদি কোনো ভেদাঙ্কের অঙ্ক বলেই দেয় তাহলে খুব সংক্ষেপে বা কিছু জিনিস তোমাকে একটু খেয়াল রাখতে হবে পরেও এটা, অর্থাৎ আমরা 4 নম্বর অধ্যায় ভেদাঙ্ক পড়ব, তারপরে হচ্ছে পরবর্তীতে ভেদাঙ্ক একটা আলাদা অধ্যায় আছে। তো আমরা আজকে আমাদের যে বিষয় আমরা একটু ভেদাঙ্কটা শুরু করি। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয়, এখানে ভেদাঙ্ক যেটা বা কাই স্কয়ার যেটা,
তোমাকে এই কাই স্কোয়ারের মানটা বের করতে হবে। পরে এই কাই স্কোয়ার থেকে কি, যেরকম আমরা হচ্ছে কি তোমার যদি পরিমিত বিন্যাসে যেতে হয় তোমাকে যে কোনো এক্স কে কি করতে হবে, জেড এ রূপান্তর করতে হবে। একইভাবে এখানে আমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলিকে আমাকে কিসে রূপান্তর করতে হবে, কাই স্কোয়ারে। পরে কাই স্কোয়ার থেকে কি করতে হবে, তোমাকে একটা প্রবাবিলিটি বের করতে হবে। তো এখানে আমরা একটু দেখবো যে আমরা কিভাবে সেই প্রবাবিলিটি বা সেই কাই স্কোয়ার আমরা কিভাবে যাব। তাহলে আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ভেদাঙ্ক। তাহলে ভেদাঙ্কের ক্ষেত্রে আমরা জানি সেটাকে কাই স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়, কাই স্কোয়ার। তাহলে কাই স্কোয়ার আমরা কিভাবে পাবো, এটা বের করার সূত্রটা কি, সেটা হচ্ছে n-1 নমুনার আকার -1 ইন্টু s স্কোয়ার। এসটা হচ্ছে কি আমাদের, s স্কোয়ারটা কি নমুনার ভেদাঙ্ক, s স্কোয়ারটা হচ্ছে নমুনার ভেদাঙ্ক, ডিভাইডেড বাই কি হবে, সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ারটা হচ্ছে সমগ্রকের ভেদাঙ্ক। তাহলে এই ভেদাঙ্ক বা যেটাকে বলা হয় কাই স্কোয়ার, এটা পাওয়ার সূত্রটা কি, n-1 ইন্টু s স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। তাহলে একটু আমরা যে কোনো একটা অঙ্কে চলে যাই। তোমাদের পেজ নাম্বার 288, আমি হচ্ছে 12 নাম্বার কোশ্চেনটা একটু দেখাবো। কোশ্চেনটা কি বলেছে দেখো, যে কতগুলো বাক্সের ভেদাঙ্ক দেওয়া আছে, কতগুলো বাক্সের ভেদাঙ্ক দেওয়া আছে 0.001। তারপরে দ্বৈবচন ভিত্তিতে ওইরূপ 21টি বাক্স নেওয়া হয়েছে। দ্বৈবচন ভিত্তিতে কয়টা নিব, 21টা দ্রব্য নিলে বা চয়ন করা হলে ক নাম্বার কোশ্চেন কি বলেছে, নমুনার ভেদাঙ্ক নমুনার ভেদাঙ্ক 0.0016 এর অধিক হওয়ার সম্ভাবনা। আর খ নাম্বার কোশ্চেন নমুনার ভেদাঙ্ক 0.0016 এর কম হওয়ার সম্ভাবনা বের করো। ঠিক আছে, কোশ্চেনটা তোমরা একটু করে নাও। পেজ নাম্বার 288, 12 নাম্বার কোশ্চেন। তাহলে কি বলেছে, বাক্সের ভেদাঙ্ক দেওয়া আছে 0.001। দ্বৈবচন ভিত্তিতে 21টি দ্রব্য যদি নেওয়া হয়, নমুনার ভেদাঙ্ক 0.0016। তাহলে নমুনার ভেদাঙ্ক যদি 0.0016 হয়, তাহলে এই যে বাক্সের ভেদাঙ্ক যেটা দেওয়া আছে এটা কি সমগ্র নাকি নমুনা হবে, এটা তোমার আইকিউ তোমাকে বলে দিবে। যেহেতু এটা হচ্ছে নমুনার ভেদাঙ্ক, তাহলে এইটা কি হবে, আমাদের সমগ্রকের ভেদাঙ্ক। আর এই 21টা কি আছে আমাদের, নমুনার আকার। দেখো এই তিনটা জিনিসই কিন্তু আমাদের অজানা, একটা হচ্ছে n, আর একটা s স্কয়ার, আর একটা সিগমা স্কয়ার। এই তিনটা তুমি যদি জেনে ফেলো তাহলে কিন্তু কাই স্কয়ারের মানটা তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। তাহলে এখানে ফার্স্টে আমরা ক নাম্বার কোশ্চেনে যাই। ক নাম্বার কোশ্চেনে কি বের করতে বলছে, প্রবাবিলিটি নমুনার ভেদাঙ্ক, যেটাকে s স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। এই s স্কয়ারের মানটা কি হবে, 0.0016 এর অধিক, অর্থাৎ 0.0016 এর অধিক হবে। তোমাকে বের করতে বলছে যে প্রবাবিলিটি s স্কয়ারের মান 0.0016 এর অধিক হবে। এখন এই s স্কয়ার থেকে কিন্তু তুমি সরাসরি প্রবাবিলিটি বের করার কোনো ওয়ে কিন্তু আমরা জানি না। তাহলে তোমাকে কার কাছে যেতে হবে, টেবিলের কাছে যেতে হবে, এবং সেই টেবিলে যাওয়ার একমাত্র ওয়েটা কি, এই কাই স্কয়ার। তাহলে তোমাকে যেটা করতে হবে, এই s স্কয়ার থেকে তোমাকে কাই স্কয়ারে কি করতে হবে, রূপান্তর করতে হবে। এখন রূপান্তরের নিয়মটা কি, রূপান্তরের নিয়মটা হচ্ছে কাই স্কয়ার ইজ গ্রেটার দেন, তাহলে সূত্রটা কি, আমরা সূত্রটা লিখতে পারি। সূত্রটা হচ্ছে n-1 s স্কয়ার ডিভাইডেড বাই সিগমা স্কয়ার, অথবা তুমি সরাসরি মানটাও লিখতে পারতা। তাহলে p কাই স্কয়ার
তাহলে n এর মানটা কত আমরা অলরেডি জানি, তুমি সাইডে একটু নোট দাও। n এর মান হচ্ছে আমাদের জানা আছে 21, s স্কয়ার এর মান জানা আছে 0.0016, আর একটা হচ্ছে সিগমা স্কয়ার বা সমগ্রকের ভেদাঙ্ক, সেটা কত বলা আছে 0.001। তাহলে এই মানগুলো আমরা একটু বসাই। 21 - 1, s স্কয়ার এর মান হচ্ছে 0.0016, আর একটা হচ্ছে 0.001। আমরা সবগুলো মান এখানে কি করলাম, বসালাম। এখন এটা যদি আমরা একটু সলিউশন করি, তাহলে এখানে কি মান পাচ্ছি আমরা, বা এই মানটা কত একটু করে দেখো। 21 থেকে একবার দিলে হচ্ছে 20, 20 সাথে 0.0016 গুণ দাও, ডিভাইডেড বাই হচ্ছে 0.001, এখানে কত হবে 32। তাহলে প্রবাবিলিটি কাই স্কয়ারের মান হচ্ছে গ্রেটার দেন 32, কাই স্কয়ারের মান ইজ গ্রেটার দেন 32। ঠিক আছে, এখন এটা দ্বারা আমরা আসলে কি বুঝি, যেহেতু আমরা কাই স্কয়ার পেয়ে গেছি, এখন তোমাকে কার কাছে চলে যেতে হবে, ওই টেবিলের কাছে চলে যেতে হবে। তাহলে কাই স্কয়ারের মান পেয়ে যাওয়া, এখন হচ্ছে তোমার মূল কাজটা হচ্ছে কি, আমরা এখন টেবিলের কাছে চলে যাব। তাহলে আমি এই কাজটা একটু মুছতেছি। এখন কাই স্কয়ারের মান হচ্ছে 32 থেকে কি বড়, ঠিক আছে। তাহলে এখন এই কাই স্কয়ার থেকে তোমরা যদি এখন প্রবাবিলিটি বের করতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে, তোমাকে চিত্রটা একটু বুঝতে হবে, যে চিত্রটা আসলে কি বলতে চাইছে, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে কাই স্কয়ারের মান বের করতে গেলে তোমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম কত এখানে। তাহলে কয়েকটা জিনিস, একটা হচ্ছে তোমার এখানে কাই স্কয়ারের যে মানটা সেটা তো আছেই, আরেকটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম কত। তোমার মোটামুটি দুইটা জিনিস হলে তুমি কি বের করে ফেলতে পারবা, এখানে প্রবাবিলিটি কত সেটা ইজিলি বের করে ফেলতে পারবা। তাহলে এখানে তুমি একটু সাইডে নোট দিতে পারো যে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম বলে একটা কথা, এই জিনিসটার সাথে তোমরা নতুন পরিচিত হচ্ছে, ডিগ্রিজ অফ ফ্রিডম। সেই ডিগ্রিজ অফ ফ্রিডমের সূত্রটা কি, n-1, বা এখানে n এর মান কত 21, তাহলে 21 থেকে একবার দিলে কত 20, তাহলে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 20 আর কাই স্কয়ারের মান হচ্ছে 32। এই দুইটা মানই আমাদের লাগবে ওই টেবিল থেকে আমাদের প্রবাবিলিটি বের করতে। এখন আমাদের যে চিত্রটা আসলে কেমন হবে, এই ভেদাঙ্কের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এই ভেদাঙ্কের ক্ষেত্রে কিন্তু কোনো এখানে মাইনাস কোনো মান কিন্তু হবে না, কোনো মাইনাস কোনো মান নাই। যদি তাই হয় তাহলে আমাদের এই চিত্রটা কেমন হবে, এরকম একটা চিত্র হবে, অর্থাৎ এই পাশে হচ্ছে 0, ঠিক আছে, এই পাশে হচ্ছে 0, এভাবে 1 2 3 এভাবে বাড়তে থাকবে, 1 2 3 ডট ডট, এগুলো হচ্ছে আমাদের ভেদাঙ্কের মান, এগুলো হচ্ছে কাই স্কয়ারের মান। আর এই পাশে উপরের এই অংশটা কি আমাদের এরিয়া। এখন তোমাকে এখানে বের করতে বলছে যে কাই স্কয়ারের মান 32, এটা থেকে বড়, তাহলে 32 কোথায় আছে এই মানটা, ধরো এখানে হচ্ছে 32 মানটা আছে, 32 এখানে একটা মান আছে। তাহলে কি বের করতে বলছে, এই 32 থেকে বড় যত মান, অর্থাৎ এইদিকে যত মান, এই মানটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। একটু চিত্রটা বুঝতে হবে, কিন্তু চিত্র না বুঝলে তুমি এখানে একটু অসহায় মতো দেখা গেছে, তোমার অপেক্ষা করতে হবে। কারণ এখানে চিত্রটা তোমাকে কোন সাইডে বলছে, আসলে এই 32-এর কি বাম দিকে বলছে নাকি ডান দিকে বলছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এখন চিত্র আমরা বুঝে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে ওই টেবিলের কাছে। একটু টেবিল নাম্বার একটু বলি আমি, পেজ নাম্বার তোমাদের পেজ নাম্বার 656 পেজ, এই টেবিলটা আছে 656 পেজ, পেজ 656। সবাই একটু পেজ নাম্বারে চলে যাও।
এখানে দেখো দুইটা, এখানে একটা সারিতে আছে আর একটা কলামে আছে। তাহলে এখানে আমাদের এই কলামে কি আছে? কলামে আছে ডিগ্রিজ অফ ফ্রিডম, যেটাকে আরেকটা ভি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা ভি ঠিক না, এটার অন্য একটা নামও আছে। যাক, তোমাদের ভি দরকার নাই, তোমরা ডিগ্রিজ অফ ফ্রিডম নামেই চিনো। দেখো ডিগ্রিজ অফ ফ্রিডম গুলি কি দেওয়া আছে, 1 2 3 ডট ডট এভাবে দেওয়া আছে। আমাদের লাগবে কত? 20, কারণ আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে কত বের হয়েছে? 20। আরেকটা হচ্ছে এখানে প্রবাবিলিটি দেওয়া আছে, প্রবাবিলিটি। আরেকটা হচ্ছে এখানে প্রবাবিলিটি দেওয়া আছে, এবং এইটাই কিন্তু তোমাকে বের করতে হবে। প্রবাবিলিটি গুলি কিভাবে দেওয়া আছে? 0.995, তারপরে 0.99, তারপরে হচ্ছে 0.975, তারপরে হচ্ছে 0.95। এভাবে দেখো মানগুলি আস্তে আস্তে ছোট হইতে হইতে লাস্ট মানটা কত? 0.005। ঠিক আছে, তাহলে আর মাঝের মানগুলো কি? সেগুলি হচ্ছে কাই স্কয়ারের মান। মাঝের মানগুলো হচ্ছে কাই স্কয়ার। তাহলে এখানে আমাদের যে কোনো একটা মান বের করতে গেলে আমাদের কি বাকি দুইটা মান দরকার। তোমাকে যদি বলে যে কাই স্কয়ারের মান বের করো, তাহলে তোমার কি কি লাগবে? ডিগ্রিজ অফ ফ্রিডম আর এখানে প্রবাবিলিটি লাগবে। কিন্তু এখন তোমাকে বের করতে বলছে প্রবাবিলিটি, তাহলে তোমার কি কি মান লাগবে? একটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম লাগবে, যেটা আমরা অলরেডি জানি 20, আর একটা কাই স্কয়ারের মান লাগবে। কাই স্কয়ারের মান তোমরা কত পেয়েছো? 32। তাহলে এই দুইটা মান হলে কিন্তু তুমি কি বের করে ফেলতে পারো? এখানে প্রবাবিলিটি বের করে ফেলতে পারো। অর্থাৎ এই যে আমাদের টেবিলটা আছে, এখানে টোটাল হচ্ছে তিনটা পার্ট, একটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, একটা প্রবাবিলিটি, আর একটা কাই স্কয়ারের মান। তাহলে যে কোনো স্বাভাবিক যে কোনো একটা মান বের করতে গেলে বাকি দুইটা মানও লাগবে। ঠিক আছে, তাহলে একটু দেখো এখানে আমাদের কি কি বলা আছে। একটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম 20, আর একটা হচ্ছে আমাদের এখানে কাই স্কয়ারের মানটা কত? 32। হয়তো 32 সরাসরি দেওয়া থাকবে না, বা তার কাছাকাছি তোমাকে মানটা বুঝতে হবে যে কাছাকাছি মান কোনটা। তাহলে একটু চলে যাও 656 পেজ, দেখো ফার্স্টে 20 বের করো, ডিগ্রিজ অফ ফ্রিডম 20 আমি বের করলাম। এরপরে দেখো 32 কাছাকাছি কোনটা? 32 কাছাকাছি নিশ্চয়ই 34 না, অর্থাৎ 31.410। এটাই হচ্ছে আমাদের কি 32 বা 32 এর কাছাকাছি। তাহলে এই 32 এর কাছাকাছি আমি যে মানটা পাইলাম সেটা হচ্ছে 0.05। 32 এর জন্য আমি যে এরিয়াটা পাইলাম সেটা হচ্ছে 0.05। এখন 0.05 যেটা, এটা আসলে কোন দিকের এরিয়াটা? এটা কোন এরিয়াটা বোঝাচ্ছে? একটু খেয়াল রাখবা, যেহেতু এটা হচ্ছে ডানে বঙ্কিম, অর্থাৎ এটা শূন্য থেকে যত ডান দিকে মান সেটাই শুধু প্রকাশ করতেছে। তাহলে 0.05 যেটা হবে, এটা এটা এই এরিয়াটা হচ্ছে কি আমাদের এই ডান দিকের যে এরিয়াটা সেটাকে বোঝাবে। এটা একটু মাথায় রাখবা যে 0.05 এরিয়াটা কি হবে, যেহেতু গ্রেটার দেন, অর্থাৎ এদিকে যত মান, তাহলে 0.05 হচ্ছে এদিকে যত মান সেটাকে প্রকাশ করবে। এতটুকু আশা করি ক্লিয়ার। তাহলে এরপরে তুমি লিখবা কি? এরপরে যেটা লিখবো এটা আমি বোঝানোর জন্য করেছিলাম। এরপরের যে লাইনটা হবে যে সরাসরি 0.05, সরাসরি হচ্ছে কি 0.05। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম ক নাম্বারের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের এই প্রবাবিলিটি আসলে বের করতে বলছে। তাহলে এরপরে খ নাম্বার কোশ্চেন যেটা, খ নাম্বার কোশ্চেনে কি এস স্কয়ার, এটাই হচ্ছে লেস দেন 0.0016, এটা তোমাকে বের করতে বলছে। একইভাবে ক্যালকুলেশন করলে, যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন কি বের হবে? কাই স্কয়ার ইজ লেস দেন, আগে ছিল গ্রেটার দেন, এখন হবে লেস দেন। অর্থাৎ ওই ক্ষেত্রে তোমাকে চিত্রটা বুঝতে হবে। তোমাকে বের করতে বলছে ডান দিকে যত মান সেই মানটা বের করতে বলছে। তাহলে এটা ডান দিকে সরি বাম দিকে, অর্থাৎ 0 থেকে 32 এই এরিয়াটা তোমাকে কি করতে হবে? বের করতে হবে। কিন্তু তোমার টেবিল কোনটা বের করে দিবে? এই অংশটা বের করে দিবে। তাহলে কি করতে হবে? আমরা জানি টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, সম্ভাবনার যোগফল হচ্ছে 1,
তাহলে 1 থেকে যদি 0.05 বাদ দিয়ে দাও থাকবে কত 0.95। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 0.95। তাহলে দুইটা বিষয় এখানে, তোমাকে একটা হচ্ছে টেবিলটা বুঝতে হবে, তোমার সূত্রটা আছে, আর একটা হচ্ছে চিত্রটা বুঝতে হবে। অবশ্যই চিত্র যদি না বুঝো তাহলে তুমি কিন্তু হেল্পের দেখা যাচ্ছে এখানে এই 0.95 দিয়ে দিলা এখানে, আর 0.05 দিয়ে দিলা এই পাশে, তাহলে কিন্তু অ্যান্সারটা ওলট পালট হয়ে গেল। তাহলে তোমাকে বুঝতে হবে আসলে এই চিত্রের কোন পাশে তোমাকে বের করতে হবে, এবং এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। এখানে অঙ্ক খুবই কম এই অধ্যায়ে, মাত্র একটা দুইটা অঙ্ক দেওয়া আছে। সুতরাং এটা আমরা আরো ক্লিয়ার হবে যখন ভেদাঙ্কের আমরা চ্যাপ্টারটা পড়ব, বা আমরা 4 নাম্বার অধ্যায়ে ভেদাঙ্ক বিশ্লেষণ করব। যেমন তোমাদের এই ভেদাঙ্ক নিয়ে আরেকটা অঙ্ক দেওয়া আছে, পেজ নাম্বার 308। এখানে 19 নাম্বার কোশ্চেনটা তোমরা বাসায় ট্রাই করবা। এটা হচ্ছে ভেদাঙ্ক রিলেটেড, এবং আমি যেভাবে করাইছি একদম সেম ওয়েতে, যেভাবে করাইছিলাম একদম সেম ওয়েতে এই অঙ্কটাও করতে হবে। 308 পেজের 19 নাম্বার কোশ্চেনটা। তাহলে আমি এটা এখন দেখাচ্ছি না, তোমাদের প্রবলেম হলে ওই ক্ষেত্রে আমি দেখাবো। কোশ্চেনটা খুবই ইজি, দেখো এখানে ভেদাঙ্ক, ফার্স্টে ভেদাঙ্ক দেওয়া আছে, এটা কিন্তু সমগ্রকের ভেদাঙ্ক। প্রতিষ্ঠান হতে 15টি দ্রব্য, এটা নমুনার আকার। তারপরে বলছে নমুনার ভেদাঙ্ক 0.0036 এর অধিক হওয়ার সম্ভাবনা। তাহলে s স্কয়ারের মান বলা আছে, তোমাকে একবার অধিকের জন্য বের করতে বলছে, আবার হচ্ছে কমের জন্য বলছে। ঠিক আছে, তাহলে 308 পেজের 19 নাম্বার কোশ্চেনটা তোমরা একটু দেখবা নিজেরা, একদম সেম ওয়েতে এভাবে করবে। এখানে ভেদাঙ্ক আর কোনো কোশ্চেন নাই, কিন্তু ভেদাঙ্কের অনেক কোশ্চেন হয় যেটা আমরা পরবর্তীতে দেখবো, এখন না। বাট আমরা শুরুটা যেহেতু করছি, দেখবো পরবর্তীতে আরো সহজ হবে। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আমরা কয়েকটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে দুইটা নমুনা যদি দেওয়া থাকে, যেমন তোমাদের পেজ নাম্বার 289, 289। দেখো এখানে হচ্ছে 13 নাম্বার যে কোশ্চেনটা বলা আছে, দেখো এখানে দুইটা নমুনার কথা বলা আছে। একটা হচ্ছে এ কোম্পানি উৎপাদিত বাল্বের জীবনকাল 1400 ঘন্টা এবং পরিমিত ব্যবধান হচ্ছে 200 ঘন্টা। বি কোম্পানির উৎপাদিত বাল্বের গড় জীবনকাল হচ্ছে 1200 ঘন্টা এবং পরিমিত ব্যবধান হচ্ছে 100 ঘন্টা। প্রত্যেক কোম্পানি হতে 125টি বাল্ব নির্বাচন করা হলে গড়ের পার্থক্যের আদর্শ ত্রুটি কত? তাহলে এই যে কোশ্চেনটা বলা আছে গড়ের পার্থক্যের আদর্শ ত্রুটি, এটা বের করার একটা সূত্র আছে, এটা আমরা দেখব। আর একটা বলছে খ নাম্বার কোশ্চেন, এই কোম্পানির বাল্বের জীবনকাল বি কোম্পানির বাল্ব অপেক্ষা 250 ঘন্টার অধিক হওয়ার সম্ভাবনা, এরকম কম বেশি হওয়ার সম্ভাবনা, সেটা আমরা বের করতে পারি। তাহলে মূল প্রথমে যে জিনিসটা বলেছে যে গড়ের পার্থক্যের আদর্শ ত্রুটি, এই সূত্রটা তোমাকে জানতে হবে। অনেক সূত্র তোমাকে কি আয়ত্ত করতে হবে। তাহলে প্রথমত আমরা আসি যে ক নাম্বার কোশ্চেন, গড়ের পার্থক্যের আদর্শ ত্রুটি, যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে সিগমা x এর
এক্স বি বার। এটা সূত্রটা কি? এটা সূত্রটা হচ্ছে রুট ওভার সিগমা এ স্কোয়ার ডিভাইডেড বাই n1, বা এখানে n a দিতে পারি আমরা। আর একটা হচ্ছে সিগমা বি স্কোয়ার ডিভাইডেড বাই nb। এটাই হচ্ছে আমাদের সূত্র। দেখো একটা সিমিলারিটি আছে, যেমন আমরা পরিমিত ব্যবধানের সূত্রটা কি পড়ছিলাম? রুট ওভার সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই n। খেয়াল আছে পরিমিত ব্যবধানের সূত্র? তো এখানেও তাই, এখানে আমাদের গড়ের পার্থক্যের আদর্শ ত্রুটি যেটা, সেটা বের করার সূত্রটা কি? অর্থাৎ সিগমা এক্স এ বার মাইনাস এক্স বি বার, যে পার্থক্য যেটা বা আদর্শ ত্রুটি, সেটা কি হবে? রুট ওভার সিগমা এ স্কোয়ার ডিভাইডেড বাই এন এ প্লাস সিগমা বি স্কোয়ার ডিভাইডেড বাই এন বি। তাহলে এখানে আমরা একটু নোট নিই কি কি দেওয়া আছে। যেমন প্রথমেই দেওয়া আছে সিগমা এ স্কোয়ার, অর্থাৎ এখানে এই যে নমুনাটা দেওয়া আছে সেটার পরিমিত ব্যবধান কত দেওয়া আছে? 200 ঘন্টা। তারপরে হচ্ছে কি সিগমা বি বার, সিগমা বি সেটা কত? অর্থাৎ বি কোম্পানির ওই ক্ষেত্রে আমাদের পরিমিত ব্যবধান কত দেওয়া আছে? 100। আচ্ছা হচ্ছে আরেকটা হচ্ছে প্রথম যে নমুনা সেটার আকারটা কত? তাহলে প্রত্যেক কোম্পানি থেকে বলছে 125, তাহলে এ কোম্পানি সেখানে নমুনা হবে 125, আর একটা হচ্ছে বি কোম্পানি সেটারও কত হবে? 125। তাহলে সবই দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে আদর্শ ত্রুটি ইজিলি বের করতে পারি। এখানে কত হবে? 200 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 125, আর একটা হচ্ছে এখানে কত হবে? 100 স্কোয়ার ডিভাইডেড বাই 125। তাহলে এটা ক্যালকুলেশন যদি করো এটা কত হবে? 20। শুধুমাত্র এটাই বের করতে বলছে, যে এখানে গড়ের পার্থক্যের আদর্শ ত্রুটি। তাহলে এটা আমরা সলিউশন করে কত পাবো? 20। এটা নিয়ে মনে হয় কারো কোনো সন্দেহ, মানে শুধু সূত্র জানলেই এটা তুমি পারবা, এবং সূত্রটা তোমাকে এটা কি আয়ত্ত করতে হবে, এখানে কিছু করার নেই, সূত্র অনেক আয়ত্ত করতে হবে। এখন চলে যাই আমাদের ক নাম্বার কোশ্চেন। ক নাম্বার কোশ্চেনটা কি বলেছে? যে এ কোম্পানির বাল্বের গড় জীবনকাল বি কোম্পানির বাল্ব অপেক্ষা 250 ঘন্টার অধিক হওয়ার সম্ভাবনা কত? তাহলে বলেছে যে এই কোম্পানির গড় জীবনকাল বি কোম্পানির অপেক্ষা 250 ঘন্টা কি হবে? অধিক হওয়ার সম্ভাবনা। তাহলে ফার্স্টে কোনটা আমরা দিব? যদি আমরা গ্রেটার দেন দিতে চাই, গ্রেটার দেন 250, তাহলে আগে যেটা আছে অর্থাৎ বড় যেটা, তোমাকে অবশ্যই কি করতে হবে? ওই বড়টাই তোমাকে আগে লিখতে হবে। আর তুমি যদি লেস দেন দিতা তাহলে ছোটটা আগে লিখতে হবে। ঠিক আছে? যেহেতু এখানে তোমার যেভাবে বলা আছে কোশ্চেনে আমরা সেভাবে লিখতে চাই, তাহলে আমি গ্রেটার দেন দিব এখানে 250। তাহলে এখানে হবে কোনটা আগে? এখানে হবে হচ্ছে ফার্স্টে এক্স এ বার, আর পরে কোনটা হবে? এক্স বি বার। এটা কি বের করতে বলছে? এটা প্রবাবিলিটি বের করতে বলেছে। দেখো আমি আবার একটু বলি, এ কোম্পানির গড় জীবনকাল বি কোম্পানির তুলনায় কি বেশি, তাহলে এটা অবশ্যই বেশি এই কোম্পানির। তাহলে এটা মাইনাস এটা কি বের করতে বলছে? প্রবাবিলিটি বের করতে বলছে। এটা কিসের থেকে, মানে এটা কতটুকু বেশি? 250 তুলনায় বেশি। তাহলে এটাকে আমরা লিখব হচ্ছে এভাবে, যখন তোমার গড়ের পার্থক্য বলবে তখন দুইটা জিনিস আমরা একত্রে এভাবে লিখতে পারি। এখন এই ধরনের অঙ্ক তো আমরা ম্যানুয়ালি করতে পারি না, আমাদের কার কাছে যেতে হবে? টেবিলের কাছে যেতে হবে। এবং টেবিলের কাছে যাওয়ার একমাত্র ওয়েটা কি? এটা থেকে আমরা কিসে রূপান্তর করে দিব? জেড এ রূপান্তর করব। এবং জেড এ রূপান্তরের আমাদের নিয়মটা কি জানা আছে? জেড এ রূপান্তরের নিয়মটা হচ্ছে x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। ঠিক আছে? x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। এটা তো একটা নমুনার ক্ষেত্রে, বা সমগ্রকের আকার যখন একটা, কিন্তু যদি দুইটা হইতো তখন ওই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? সেই সূত্রটা হচ্ছে x a বার মাইনাস x b বার মাইনাস
মিউ এ মাইনাস মিউ বি ডিভাইডেড বাই সিগমা এ মাইনাস সিগমা বি। দেখো এক্স বারের জায়গায় লিখেছি আমি এক্স এ বার মাইনাস এক্স বি বার, মিউর জায়গায় লিখেছি যেহেতু দুইটা নমুনা তাহলে সমগ্রক দুইটা হবে মিউ এ মাইনাস মিউ বি এবং ডিভাইডেড বাই সিগমা, এখানে সিগমা হচ্ছে দুইটা হবে যেহেতু এখানে আমাদের দুইটা নমুনা সিগমা এ মাইনাস সিগমা বি, অর্থাৎ সব জায়গায় দেখো এখানে দুইটা করে হয়েছে। তো আমাদের এখানে কি করতে হবে, এখন এটাকে কনভার্ট করে আমাদের জেড এ রূপান্তর করতে হবে। তাহলে ওয়েটা কি, তাহলে ওয়েটা হচ্ছে আমরা এটাকে এখন জেড এ রূপান্তর করব, আমরা জেড এ রূপান্তর করব। জেড এ রূপান্তরের নিয়মটাকে আমি সরাসরি সূত্র এক্স এ মাইনাস এক্স বি বার, এটা অলরেডি বলা আছে কত 250, আমি লিখে দিলাম। ঠিক আছে, আর একটা হচ্ছে মিউ এ, মিউ এটা কি সমগ্রকের অর্থাৎ এই কোম্পানির যে সমগ্রক সেটা গড় জীবনকাল সেটা কত বলা আছে 1400, আর বি কোম্পানির গড় জীবনকাল কত বলা আছে সেটা হচ্ছে 1200 ডিভাইডেড বাই সিগমা এ মাইনাস সিগমা বি। তাহলে সিগমা এ আর সিগমা বি এটার পার্থক্য আমরা অলরেডি বের করছি, সেটা কত 20, অর্থাৎ এই যে আদর্শ ত্রুটি যেটা এটাই কিন্তু সিগমা এক্স এ বার মাইনাস এক্স বি বার, অর্থাৎ দুইটার পার্থক্য যেটা আমরা অলরেডি বের করেছি। তাহলে সবকিছু আমরা এখানে মানগুলো ইনপুট করেছি আমাদের সূত্রে। তাহলে এখানে হবে কি ফাইনালি একটু ক্যালকুলেশন করো, 1400 থেকে 1200 বাদ দিলে হচ্ছে 200, থেকে 200 বাদ দিলে কত 50, তাহলে 50 কে 20 দ্বারা ভাগ করলে কত হবে এখানে 2.5, এটা ক্যালকুলেশন করে দেখো 2.5 বের হবে। আর যখন তুমি জেড এর মান পেয়ে গেলা, যখন তুমি জেড এর মান পেয়ে যাবা তখন কিন্তু তোমার জন্য ইজি, কারণ জেড থেকে আমরা কিভাবে টেবিল ভ্যালুটা বের করি প্রবাবিলিটির মানটা সেটা আমরা অলরেডি জানি। তাও একটু বলি, তোমরা এটার জন্য চিত্র আঁকবা, চিত্র একে 2.5 কোথায় অবস্থান করবে এই পাশে, এবং 2.5 এর যত উপরে যত মান অর্থাৎ ডান দিকে যত মান সেই মানটার জন্য তোমাকে কি বের করতে হবে প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে একটা জিনিস যে 2.5 এর যদি এদিকে হতো তাহলে একটা কথা, যেহেতু এদিকে আর তোমার টেবিল বের করবে এই অংশটা, তাহলে কি করতে হবে এই টোটাল 0.5 থেকে তোমাকে এই অংশটা বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে প্রবাবিলিটি এখানে বা চিহ্নটা হবে না, এখানে একটু কারেকশন করি, এখানে বা হবে না, সমান সমান হবে। তাহলে প্রবাবিলিটি এখানে আমরা দুই ভাবে লিখতে পারি, যে আমরা 0 থেকে z এর মান ইনফিনিটি মাইনাস প্রবাবিলিটি 0 থেকে z এর মান 2.5, তাহলে 0 থেকে ইনফিনিটি মানটা কত 0.5 আর 0 থেকে 2.5 এটা আমাদের টেবিল বলে দিবে। তাহলে টেবিলে একটু চলে যাও 653 পেজ, 653 পেজ দেখো 2.5 এই যে বাম দিকে একদম লম্ব বরাবর নিচে যাও 2.5 এর জন্য কত বের হয় 0.4938, তাহলে এখানে হবে 0.4938, তাহলে 0.5 থেকে 0.493 যদি বাদ দাও, 0.5 থেকে 0.493 যদি বাদ দাও কত হবে 0.0062, যা আছে আমি তাই লিখে দিলাম 0.0062। তাহলে আমাদের অলরেডি হয়ে গেছে, তোমাদের বইতে যেটা করছে এই লাইনটা করে নাই, সরাসরি এখান থেকে সরাসরি 0.0062 লিখে দিচ্ছে। ওই যে আমি বারবার বলতেছি যদি না বোঝা যায় তোমরা এই দুইটা লাইন এখানে অ্যাড করে দিবা।
তাহলে পরে আরেকটা কোশ্চেন বলেছে গ নাম্বার কোশ্চেন। গ নাম্বার কোশ্চেনটা কি বলেছে যে এ ও বি কোম্পানির বাল্বের গড় জীবনকাল পার্থক্য কমপক্ষে 160 ঘন্টা হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কমপক্ষে 160 হবে। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, যে প্রবাবিলিটি এক্স এ বার মাইনাস এক্স বি বার, কমপক্ষে মানে কি, কমপক্ষে বলছে কত 160, মানে 160 হবে, না হলে তার কি হবে বেশি হবে, কখনোই কম হবে। তাহলে এটা চিহ্নটা হবে গ্রেটার দেন ইকুয়াল 160। তাহলে এটাকে আমরা